উত্তর কলকাতার সিট তাপস রায়ের কাছেই চলে যাচ্ছে বিজেপি প্রার্থী, তার কাছেই যাচ্ছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করছেন যে নরেন্দ্র মোদী যে আসলে ঈশ্বরের দূত, নালে এতক্ষণে উনি হয়ে পড়তেন আইনের দ্বারা বন্দী হয়ে কোনো এক খাঁচায় থাকা ভূত। আর তৃণমূল নেত্রী বলে ফেললেন যত মাতৃ তত টাকা। টাকা উত্তর কলকাতার মানুষ আপনাকে জব্দ করবে, ভোটে আপনাকে জব্দ করবে, এই কথা তাপস রায়ের উদ্দেশ্যে তিনি বলছেন। আবার অন্যদিকে সেই তাপস রায় যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়েও তার টেনশন রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি হেরে যান, কারণ তাপস রায়ের যারা অনুগামীরা ছিলেন তারা তাপস রায়ের সঙ্গে বেরিয়ে আসেননি, তৃণমূলে রয়ে গিয়েছেন। এখন তারা যদি সেইখানে দাঁড়িয়ে অন্তর্ঘাত করেন তাহলে সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার চান্স অনেক বেশি। সেখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মনের জোর ধরে রাখতে বলছেন, অন্যদিকে তাপস রায়কে বলছেন যে আপনাকে উত্তর কলকাতায় মানুষ হারিয়ে দেবে। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের এমপি যারা মাসে 2-2.5 লক্ষ টাকা সংসদ থেকে মাইনে পেয়েছেন প্রত্যেক বছর, করোনার পিরিয়ডটা বাদ দিলে এই 5-10 বছরে যারা যারাই এমপি রয়েছেন, রিপিট হয়েছেন, তারা যে 40-50 কোটি টাকা পেয়েছেন তাদের এলাকার উন্নতি করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড, সেটা দিয়ে তারা কি কাজ করেছেন এই সুদীপবাবুরা দেখাতে পাচ্ছেন না। সুদীপবাবুর এগেনস্টে তার দলেরই একটা বড় অংশে এই লাস্ট কপালের দোষ কুণাল ঘোষ, যিনি কখন কোন দলে রয়েছেন, নাকি দল ছেড়ে যাবেন, নাকি চুরি জোচ্চুরির অনুগত সৈনিক, কি বলতে চান মাঝে মাঝে বুঝতে পারা যায় না। ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে বসে নিজের দলের বিরুদ্ধেই কথা বলেন, আবার দলে যখন থাকেন তখন কিন্তু অন্য লবির হয়ে কথাবার্তা বলেন। তো কুণাল তুমি কার, তৃণমূলের না সবার, এটা সবাই স্লোগান তোলে। এনারাও কিন্তু প্রমাণিতভাবে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় যে অকর্মণ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় যে এমপি হয়ে ওই এলাকার কোনো কাজ করেনি, সংগঠনকে নিজের পৈতৃক সম্পত্তি ভেবেছেন এবং সংগঠনকে বাড়াননি, এটা কুণাল ঘোষ তিনি নিজেও বলে দিয়েছিলেন। তৃণমূলের স্টার ক্যাম্পেনার হয়েছিলেন, কাটা হয়ে গেছিল, আবার ফিরে এসছে, আবার সে এসেছে ফিরিয়া। তো যাই হোক, এটা জানতে পেরেই কিন্তু এই বিনীত গোয়েলকে দিয়ে যাতে নরেন্দ্র মোদীজি যে সভা করবেন উত্তর এবং দক্ষিণ কলকাতার সংলগ্ন অঞ্চলে, সেই সভাগুলোকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। জনমানস নরেন্দ্র মোদীজির কথা শুনলে যেভাবে তৃণমূল লুট করেছে সেটাকে মিলিয়ে নেয় এবং মিলিয়ে নিয়ে একটা বড় অংশের আশীর্বাদ দিতে চায়। তারা নরেন্দ্র মোদীকে দেখতে চান, তাকে বিশ্বাস করেন। তো তাই কিন্তু এই প্ল্যানটা তৈরি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী এই হেরে যাওয়াটাকে বলপূর্বক প্যাঁচপূর্বক কী করে জিতে কোনো রকমে যাওয়া যায় তার চেষ্টার জন্যই আজে বাজে কথা বলছেন এবং লাস্ট এই বিনীতবাবুকে দিয়ে তিনি এই 144 ধারা ছেলে খেলা সেটা করবার চেষ্টা করছেন। তবে আমরাও থেমে নেই, আমরাও এটার বিরুদ্ধে বন্দোবস্ত নেওয়ার কথা ভাবছি, কারণ এটা বদমাইশি সবাই জানেন। তো উত্তর কলকাতার সিট তাপস রায়ের কাছেই চলে যাচ্ছে বিজেপি প্রার্থী, তার কাছেই যাচ্ছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন। তাই এই পুলিশকে দিয়ে যাতে নরেন্দ্র মোদীজি এখানে সভা না করতে পারে তার পেঁচ কষা ছক কষা এবং এখন আগলাম বাগলাম আজে বাজে কথা, কিন্তু আগে যা সত্যি কথা বেরোবার এই কুণালবাবুরা বলে দিয়েছে। সবাই জানে যে সুদীপবাবু এবার আর জিততে পারছেন না, তার দল তো মানুষকে অত্যাচার করেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম সুদীপবাবু একটি ভালো লোক। আচ্ছা, ব্যক্তিগতভাবে কোনো একটা লোক ভালো না খারাপ, তাকে বাড়ির জামাই করা যায় নাকি নাত জামাই করা যায়, এই কথা তো ব্যক্তিগত স্তরে। কিন্তু আমি যখন কাউকে এমপি হিসাবে ভোট দিয়ে জিতিয়ে আনবো, আমি তো দেখব যে কেন্দ্র থেকে প্রত্যেক বছর সেই মানুষটা যে মাসে 2-2.5 লক্ষ টাকার মাইনে পায়, দিল্লিতে বাংলো বিভিন্ন সুবিধে পায়, তার ব্যক্তিগত লাভ হচ্ছে। কিন্তু তাকে যে 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে তার এলাকায় লোকসভায় উন্নতি করবার জন্য, তিনি আদৌ করেছেন কি? সেইখানে 5-5-এ 25 কোটি টাকা, আমি করোনার টাইমটা যদি বাদও দিই, যত কোটি টাকা পেয়েছে তিনি কি করেছেন দেখাতে পারা যাচ্ছে না। তৃণমূল দলের তিনি এমপি, তারপর তৃণমূল রাজ্য সরকারিভাবে মানুষের যা যা ক্ষতি করেছে তার থেকে তো উত্তর কলকাতা বাদ নয়, সব মানুষেরই ক্ষতি হয়েছে, গ্রাম শহর সবার ক্ষতি করেছে, চুরি করেছে তৃণমূল। এ তো তৃণমূলের ভোটাররাও জানে। তাই তাপস রায় জিতছেন
নরেন্দ্র মোদীজির প্রার্থী, পদ্মফুলের প্রার্থী এবং চোর দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন বলেই এই সমস্ত নাটক চলছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কথা যখন বললেন রুদ্রদা, তখন একটা প্রশ্নে আসি, সেটা যে প্রধানমন্ত্রী কিছুদিন আগে কোনো একটা স্পিচে বলেছিলেন যে তিনি তার মা বাবার জৈবিক সন্তান নন, উনি ঈশ্বরের কাজ করার জন্য এসেছেন, এই ধরনের কিছু একটা কথা তিনি বলেছিলেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেই বিষয়টাকেই ঘুরিয়ে কটাক্ষ করছেন যে প্রধানমন্ত্রী যদি মানে ঈশ্বরের কাজেই এসেছেন, মা বাবার জৈবিক সন্তান নন, ঈশ্বরের দূত, তাহলে মন্দিরে গিয়ে থাকা উচিত ওনার, এবং রাজনীতি তাহলে করছেন কেন? প্রধানমন্ত্রী বলছেন আমি বায়োলজিক্যাল বর্ন নয় নাকি সব বলেছেন, তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান, ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ধোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত, ঈশ্বরের দূত বলে কয়ে হয় না, ঈশ্বর নিজে তৈরি করে দেয়। রামকৃষ্ণ নিজেকে কোনোদিন ঈশ্বর বলেছেন? সবাই তাকে মানে, তাকে রেখে দেয়। কোনো মানুষেরই মনে হবে যে আমি শুধু আমার বাবা মায়ের বায়োলজিক্যাল কারণে বোধহয় জন্মায়নি, যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি সেই প্রত্যেকটা মানুষই বলবেন যে ঈশ্বর আমাদের তো পাঠান, আমরা আসি বায়োলজিক্যাল প্রসেসে। কিন্তু যখন কোনো বড় কাজ কেউ করেন, যারা এই মনীষীও যারা রয়েছেন, তারা যখনই কোনো কাজ করেছেন তখন পরিষ্কার ঈশ্বর যেন তাদেরকে বলে দিয়েছেন যে তোকে এই কাজটা করতে হবে। আমরা তাই বলি যে কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ফল ঈশ্বর দেবেন। তো আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরও তো জন্ম বায়োলজিক্যাল কারণে। হঠাৎ করে বাড়ির উঠোনে করে বাচ্চা কাঁদছে বলে তাদের বাড়ির লোকেরা তাকে কুড়িয়ে পায়নি। তাঁর শ্রদ্ধেয়া মা, শ্রদ্ধেয় বাবা, তাঁদের দাম্পত্য জীবনে আরও ভাই বোনদের জন্ম হয়েছে, তাঁরও জন্ম হয়েছে। এবার তিনি সিপিএমকে সরিয়ে মানুষের উপকার করবার কাজে নেমেছিলেন। ওই কাজ করতে করতে গিয়ে হঠাৎ করে উনি মনস্থির করেছেন না, আমাকে চোর বাঁচাতে হবে। তো ফলত তিনি আগ্রাম বাগ্রাম বকছেন। উনি আমাদের যতই বাজে বকুক না কেন, উনি আমাদের এখনও পর্যন্ত আজ অবধিও সম্মানীয় মুখ্যমন্ত্রী, তার চেয়ারের সম্মান রয়েছে। আমি বলবো এই সমস্ত কথার মধ্যে ওনাকে না জড়াতে। উনি মুখ খুললেই পুরো মানে মুশকিল হয়ে যাচ্ছে, মানে ববি হাকিমের কাজ বেড়ে যাচ্ছে, পরিষ্কার করতে হবে টাইপের। এত খারাপ কথা বলে ফেলছেন, ব চ দিয়ে স্টেজে দাঁড়িয়ে গালাগাল দিচ্ছেন। সত্যি কথাই বলছি, আমার মনে হয় যে ওনার বিশ্রামের দরকার রয়েছে। আর যা যা মিথ্যে কথা বলছেন ভোট পাওয়ার জন্য, সেগুলোই বলে যাক, কিন্তু বাকি অন্যদের দিকে না তাকালে হবে না। হাফ প্যান্টুল হয়ে গিয়ে না যদি ফুল প্যান্টুলের দিকে কেউ তাকায়, এ ঠিক না। ধরুন গামছা যদি এখন তোয়াল এঁকে নিয়ে আলোচনা করে, তাই না? এটা হয় না। টেডি বিয়ার আলোচনা করছে হচ্ছে যে পরিষ্কার জঙ্গলের ভাল্লুকের সঙ্গে আমার তুলনা করছে, হাসির ব্যাপার হচ্ছে না। উনি যা করছেন মন দিয়ে করুন। ওনার অধিকাংশ লোকজন জেলে যাচ্ছেন চুরির অপরাধে। এই ওবিসি সার্টিফিকেটটাও জালি, সেটাও হাইকোর্ট বলে দিল। মানে ভয়ঙ্কর ঘটনায় এদের যারাই মানে মানুষ বিশ্বাস করেছিল, এদের এখনও যারা বিশ্বাস রাখছে তাদের চূড়ান্ত সর্বনাশ হচ্ছে। যারা বিশ্বাস রাখছেন না তাদেরও সর্বনাশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর থেকে থেকেই বলে আমি কোর্টকে মানি না। উনি কোন হরিদাস পাল? আমার দেশের প্রধানমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, কোনো এমএলএ এমপি হোক, আমি হই, আপনি হই, যারাই রয়েছেন, আমরা কারুর কোর্টের ওপরে নই। একমাত্র তৃণমূল বলে আমি কোর্টকে মানি না, কারণ কোর্ট চোরেদের শাস্তি দেয় আর ওরা চোরেদেরকে লালন করে জন্ম দেয়, বড় করে, চোরেদের বীর বলে। তো এই ধরনের আজে বাজে কথা তো ওনাদের মুখ থেকে শোনা যাবেই। দুর্ভাগ্যজনক। উনি নিজেই বিশ্বাস করেন না বোধহয় আমি না মুখ্যমন্ত্রী। মানে ওই চেয়ারটার যে গরিমা রয়েছে, যে সম্মান রয়েছে, সেই অনুযায়ী যে কথাবার্তা বলতে হয়, সেটাই বোধহয় এই গরমে চাপে তাপে হারিয়ে ফেলেছেন। ডাব খাওয়া উচিত খুব, আর টক দই দিচ্ছে না বাড়ির লোক, ওনার ঝেড়ে দিচ্ছে। ঈশ্বরের দূত তো বলে কয়ে হয় না। যেমন রামকৃষ্ণদেব বিবেকানন্দ ঈশ্বরের দূত ছিলেন, তারা কর্মের মাধ্যমে হয়েছিলেন। যে রামকৃষ্ণ বিবেকানন্দের সঙ্গে তারই স্বয়ং তুলনা করা হয়েছিল, সেই রামকৃষ্ণ বিবেকানন্দকেই তিনি আবার টেনে আনছেন যে তিনি ঈশ্বরের দূত ছিলেন, কর্মের মাধ্যমে হয়েছিলেন। আপনি কি তেমন কর্ম করেছেন? মোদিজিকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি ঈশ্বরের দূত বলে নিজেকে মনে করছেন। স্বামী বিবেকানন্দ নিজেকে নিজে কোনোদিন ঈশ্বর বলেননি।
মনে রাখবেন, ঈশ্বর তৈরি হয় তার কাজের মধ্যে দিয়ে। আল্লাহ কোনোদিনও বলেছে আমি তোমাদের তো আমি আমাকে আল্লাহ করলাম না। হজরত মোহাম্মদ কোনোদিন বলেছেন? বলেননি। জেসাস ক্রাইস্ট বলেছেন? বলেননি। মা দুর্গা বলেছেন? বলেননি। মা কালী বলেছেন? বলেননি। শিব বলেছেন? বলেননি। মহাদেব বলেছেন? বলেননি। তাহলে মিথ্যেবাদী। শয়তানির একটা লিমিট আছে এদের, বিজেপির। হ্যাঁ হ্যাঁ, এখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সব চোরেদের জেলে পড়েননি, এটাই তো দারুণ কর্ম। ঈশ্বরের দূত না হলে তো, উনি যদি শুধুমাত্র রাজনেতা হতেন নরেন্দ্র মোদীজি, ততক্ষণ এই মমতা বন্দ্যোপাধ্যায় চোর সিন্ডিকেটকে পুরোটাই জেলে পড়ে দেওয়া উচিত ছিল। সত্যি উনি ঈশ্বরের দূত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলুন, নাহলে বাইরে থাকতো না। এখনও ক্ষমা ঘেন্না করে রেখে দিয়েছে। তার বাড়ির দিকে তাকাক, পরিবারের দিকে তাকাক, সম্পত্তির দিকে তাকাক, কাদের চুরি করেছেন, তার শাস্তি কি হয়। বোধহয় এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী হয়ে এখনো সামান্য ক্ষমার দৃষ্টি বা ভুল স্বীকারের সুযোগ দিচ্ছেন বারবার, যে নিজেরাই অন্যায় স্বীকার করুন, আইন মোতাবেক চলুন, বারবার বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করছেন যে নরেন্দ্র মোদী যে আসলে ঈশ্বরের দূত, নালে এতক্ষণে উনি হয়ে পড়তেন আইনের দ্বারা বন্দী হয়ে কোনো এক খাঁচায় থাকা ভূত। এই যে রামকৃষ্ণ মিশন ইসকনকে নিয়ে যে ধরনের মন্তব্য মুখ্যমন্ত্রী করেছিলেন, তার প্রতিবাদে গতকালই আমরা দেখলাম যে সারা ভারতের সাধুরা মিছিল করেছেন। সেই ঘটনা এখনো পূরণ হতে পারলো না, তার মধ্যেই রামকৃষ্ণদেবের বাণী নিয়ে বিকৃত করবার অভিযোগ উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রামকৃষ্ণদেব নাকি বলেছিলেন যত মাটি তত টাকা। কি বলবেন? এইটা আর কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম, যত মাটি তত টাকা। আমি জানি না, যারা আমাদের কথা শুনছেন তারাও বলবেন যে যত মাটি তত টাকাটা হচ্ছে তৃণমূলের স্লোগান। মা মাটি মানুষ মানেটা কি? মাকে 500,000 টাকা দিয়ে পটিয়ে তার মাটিটা কেড়ে নাও, কেড়ে নিয়ে যে মানুষরা প্রতিবাদ করবে ওই মাটির তলায় তাদের চাপা দিয়ে দাও, বাকি মাটি বেচে দাও। মুখ্যমন্ত্রী বলছেন, লজ্জা লাগে না এদের? যত মাটি তত টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে টাকার লোভে যে ছুটছেন, মাটি চুরি করার জন্য যে ছুটছেন। হ্যাঁ, এবং এটা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, আরে শুভেন্দু অধিকারী পোস্টটা করে এইটুকু প্রমাণ দিলেন যে আসলে উনি কি চাইছেন, সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। যত মত তত পথ, ঠিক আছে। আর রামকৃষ্ণদেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা, তাই তো বহু আগেই বলে গিয়েছিলেন। আর তৃণমূল নেত্রী বলে ফেললেন যত মাটি তত টাকা টাকা। যাই হোক, ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে মেকআপ ছাড়া নিজের মুখটাকে দেখিয়ে দেওয়ার জন্য। এইটুকুর জন্যই অপেক্ষা করছিল বাঙালিরা। মানে রামকৃষ্ণদেবকে আপনারা তৃণমূল, মা সারদা তৃণমূল, বিবেকানন্দ তৃণমূল, 21 জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান দিয়েছিলেন। আপনার দলের ব্যর্থ বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং আজ আছে কাল নেই ছটফটে প্রাণ, হুপ হুপ লাফালাফি করে হনুমান। তো এইরাম যে পদ্ধতিতে যে থাকে না আছে আমাদের শ্রদ্ধেয় কুণাল ঘোষ, তিনি কখন তৃণমূলে কখনো বিনামূলে কোথায় কি রয়েছেন বোঝা যায় না। তিনিও বলেছিলেন যে রামকৃষ্ণদেবের মতোই হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিবেকানন্দ হচ্ছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আর কত ছোট করবেন সনাতন ধর্মের যারা পৃষ্ঠপোষক, যারা আমাদের কাছে যারা ঈশ্বর তুল্য, আর কত ছোট করবেন? তারপর আসল কথাটা বলে ফেললেন, যত মাটি তত টাকা, তৃণমূল ঝেড়ে করো ফাঁকা, এটাই বলেছেন। ভালো, সত্যিটা বেরিয়ে পড়েছে। রাজন্যা একটি মন্তব্য করেছিলেন দেবাংশুকে নিয়ে, যে রাম, মহাদেব, আল্লাহ এবং যিশু এই সকলের অংশ হলো দেবাংশু, এবং তারপরেই এই পোস্ট তিনি মুছে দেন। না, তিনি মন্তব্যটা করবার পর আরেকটি পোর্টাল আমার কাছে আসে এবং সেখানে আমি অত্যন্ত প্রতিবাদ জানাই, এবং সেটা জানাবার পর এটাকে নিয়ে বড় করে খবর হয়, এবং তারপর রাজন্যা ক্ষমা চেয়েছেন এবং তিনি তার পোস্ট ডিলিট করেছেন।
আমি এটাকে নিয়ে হাসাহাসি করিনি বা তাকে ছোট করিনি। আমি বলেছি যে বোন রাজন্না হালদার যে অপরাধটা করেছেন, যে অন্যায়টা করে ফেলেছেন, তা দিয়ে তারা দেখতে পেয়েছে যে এই রে মুসলিম সমাজের ভোটটা, যেটা আমরা মিথ্যে কথা বলে টানবার চেষ্টা করি, সেটা বোধহয় ঘেঁটে যাচ্ছে। বলেছিলেন দেবাংশু নাকি আল্লাহর অংশ, তাহলে দেবাংশুর নাম কি? দেবাল্লা। মানে কি চাইছেন? কোরআনকে ছোট করছেন মুখ্যমন্ত্রী, তারপর এই মেয়েটি সে ছোট করলো, তারপর তিনি বুঝতে পেরেছেন অন্যায় করেছেন, ক্ষমা চেয়েছেন, আমার ভালো লেগেছে। এই তৃণমূলের পাপী মহুয়া মৈত্র, যিনি সনাতনী ধর্ম, তাকে নিয়ে, মা কালীকে নিয়ে তিনি বলেছিলেন মদ ও মাংসের দেবী, তিনি ক্ষমা চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সমাজকে পরিষ্কার দুধ দেওয়া গরু বলেছেন, ক্ষমা চাননি। তিনি কদিন আগেই বলেছিলেন তিনি যা যা কাজ করেছেন নাকি কোরআন, গীতা, ত্রিপিটক, বাইবেলও শেষ হয়ে যাবে, তার কাজ রয়ে যাবে, অর্থাৎ কোরআনকেও ছোট করলেন। রাজন্যাকে দেখে তো শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় কি করে পেতে হয়, কেন ক্ষমা চাইতে হয়। প্রতিবাদটা প্রথম আমি করেছিলাম, কেমন? তো যাই হোক, ভুল করে অন্যায় স্বীকার, যেহেতু রাজন্যার বাবা তো বিজেপির কট্টর সমর্থক, রাজন্যাও ছিলেন, তো হঠাৎ করে কেন তিনি কি পরিবর্তন করেছেন জানি না, তাঁর ব্যক্তিগত ইচ্ছা। আমার মনে হয় ডেফিনেটলি বাড়িতে বাবা জেঠু কাকুরা যদি কোনো কিছু ভালো বা শুভর পক্ষে থাকেন, তার তো কিছু আঁচ তাদের সন্তানের ওপর পড়বেই। আমার নিজের মনে হয় যে সে কারণে তিনিও বোধহয় তৃণমূলের নিয়মে ভুল বকাটাই তো কাজ, সেটা করতে গিয়ে কোথাও যেন তার বাড়ির বাতাবরণের জন্য, সবাই জানে যে তার বাবা বিজেপির কট্টর সমর্থক, তো যদিও পুরনো পোস্টগুলোকে যত ফেসবুক থেকে ডিলিট করে দিক না কেন, সবার কাছেই তার স্ক্রিনশট আছে। তো যাই হোক, ভুল করেছিলেন, ভুল বলেছিলেন, রাজনৈতিক ধান্দাবাজির কারণে হোক বা বিবেক দংশনের জন্য হোক, বা এখনও পর্যন্ত মানবিকতা মারা যায়নি, মান এবং হুঁশ কিছু হলেও আছে, অন্যান্য বিষয়ে উনি যথেষ্ট ভুল বকেন, কিন্তু এই বিষয়ে উনি বলবার পরে উনি করেছেন, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এটাকে দেখে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়েরও শেখা উচিত যে তার হাঁটুর বয়সী একটা মেয়ে ভোট বাঁচাবার জন্য, মুসলমান ভোট, তাও ভুল স্বীকার করলো, তো উনি তো করেন না। উনি হিন্দুদেরও ছোট করছেন, মুসলমানদের ছোট করছেন, আঁচল টেনে নিয়ে গিয়ে বোরখার মতো করে মুসলমান ধর্মকে ছোট করতে গিয়ে মসজিদে ঢুকে পড়ছেন। কিছু দালাল ইমাম সাহেবরা রয়েছেন যারা ঢুকিয়ে দিচ্ছেন ওনাকে মুসলমান ধর্মে, যেখানে মুসলমান বাড়ির মায়েরা বোনেরা মসজিদে ঢুকতে পারেন না, সেখানে একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে যার বাড়িতে কালী পুজো হয়, আবার সেই কালী ঠাকুরকে মদ আর মাংসের দেবী বলে, তারই দলের এমপি, বিতাড়িত এমপি মহুয়া মৈত্র, যে মহুয়া মৈত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলে না, অর্থাৎ হিন্দু ধর্মকে অপমান করলো, আবার নিজে ঘোমটা টেনে হিজাব করে মসজিদে ঢুকে পড়ে মুসলমান ধর্মকে অপমান করছে। তো রাজন্যা যখন সরি চেয়েছে, পোস্ট ডিলিট করেছে, এটা তো ভালো, এটা দেখে তো শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এনামুলের ডায়েরির পাতা পোস্ট করে বোমা ফাটিয়েছেন। তিনি বলছেন যে দেবের অ্যাকাউন্টে নাকি গরু চুরির টাকা সমস্ত ঢুকছে, আর এর পাল্টা দেব বলছেন যে আমি যদি গরু চোর হই তাহলে ইন্ডাস্ট্রির 90% লোকই গরু চোর, এবং টাকা যেটা নেওয়া হয়েছিল সেটা সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এই ক্ষেত্রটায় দেব কিন্তু মোটামুটি বেশ গুছিয়ে খেলে, মেপে দিতে পারে। আমার মনে হয় যে ইদানিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব বেশি মিশছে, যে কারণে ছড়িয়ে ফেলছে। নাহলে ওর মাথাতে যা বুদ্ধি আছে, ও কি করছে না করছে আমি সেগুলোর মধ্যে ঢুকছি না। আমি শুধু এইটুকু বলতে পারি, বেশ কিন্তু ব্যালেন্স করে ও গুছিয়ে সুন্দর করে আমি মানুষের জন্য, আমি মানুষের অমুক তমুক করে দারুণ একটা ব্যাপার করতে পারে। তো অবাক লাগে আর কি, যে দল হিন্দু মুসলমান পশ্চিমবঙ্গের সব মানুষের চুরি করছে, সর্বনাশ করছে, সেই দলের হয়ে প্রতীকেইও দাঁড়াচ্ছে, যে দল লুট করে মানুষের। তো তাতেও আসলে কতটা কি চাইছে সেটা প্রমাণিত। তো যাই হোক, এটা ব্যক্তিগত ব্যাপার। ও মুখে মানবিকতার কথা বলছে, মনুষ্যত্বের কথা বলছে, মানব সেবার কথা বলে যাচ্ছে ব্যক্তিগতভাবে, আর যে দলের হয়ে দাঁড়াচ্ছে সেই দলের কাজই হচ্ছে মানুষের যা যা অধিকার, মানুষের যা যা প্রাপ্য, সেগুলো মার কাট লুট করা। এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আর একটা কথা, সেটা হচ্ছে এই যে প্রসঙ্গে আপনারা কথাটা বললেন, দেব গুলিয়ে দেওয়ার একটু চেষ্টা করেছে, আমি জানি না ওই বিষয়ে চুপ করে থাকলে বোধহয় ওর জন্য ভালো হতো।
আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যবে থেকেই দেখা গেছে ওকে ঘোরাঘুরি করছে, তবে থেকেই দেব যেভাবে খেলতো সেইটা আর খেলতে পারছে না, থেকেই ফাউল করছে। আমি বলবো দেব ভালো কোচ নিতে, বন্ধু ভাই হিসেবে বলছি, তোমার সিনেমার জীবন আরও বড় হোক, কিন্তু তুমি তো এমপি হিসেবে ফেলিওর ভাই, তুমি এমপি হিসেবে ফেলিওর ছিলে বলি, এমপি হওয়া মানে হিরোগিরি তো করার নয়, তাই না? আমরা প্রফেশনাল কারণে অভিনেতা, হিরো, শিল্পী, ব্যবসায়ী যে যা খুশি হতে পারি, কিন্তু একজন সাংসদ হিসেবে কাজ, মাসে 2-2.5 লক্ষ টাকা করে আমি মাইনে পাচ্ছি। এবার 10 বছরে তুমি কত পেয়েছো হিসেব করো, 2.5 কোটি টাকা মতো জনসেবার নামে তুমি পেয়েছো। আর তোমাকে এলাকার উন্নয়ন করবার জন্য এই 10 বছরে 5 কোটি টাকা করে, আমি যদি সেখান থেকে করোনার পিরিয়ডে টাকা বাদ দিই, 40 কোটি টাকা তুমি পেয়েছো ঘাটালে ডেভেলপমেন্ট করবার জন্য। একবারও তুমি বলতে পারো নি তুমি 40 কোটি টাকা দিয়ে ঘাটালে ঠিক কি 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 করেছো। তার মানে তুমি এমপি হিসেবে ফেলিওর, এবং তুমি নিজেই এটা মেনে নিয়েছিলে ভাই, যে কারণে তুমি কোনো একটি বেসরকারি চ্যানেলে, বড় চ্যানেলেই বাংলার, তুমি ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলে আমার মনে হয় আমি এবার দাঁড়াবো না, আমার মনে হয়েছে যে সময় দিতে পারবে, ভালো করে কাজ করতে পারবে এমন কাউকেই ঘাটালের প্রার্থী করা উচিত, তুমি বলেছিলে। অর্থাৎ এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেটা তুমিও মেনে নিয়েছিলে যে তুমি ঠিক করে কাজ করতে পারছো না, তুমি সিনেমা বেশি করছো যা দিয়ে তোমার ব্যক্তিগত লাভ হচ্ছে, অথচ তুমি এমপি হিসেবে মাইনে পাচ্ছ, দিল্লিতে বাংলো পাচ্ছ, মাস গেলে লাখ লাখ টাকা পাচ্ছ, অথচ তুমি কাজটা করতে পারছো না বলেই তুমি চেয়েছিলে 2024-এ তুমি দাঁড়াবে না। তখন কিন্তু তোমার মুখ দিয়ে একবারও ঘাটাল মাস্টার প্ল্যান বেরোয়নি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করবার পরে হঠাৎ করে ঘাটাল 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 করতে করতে তুমি বেরিয়ে পড়লে। কি অদ্ভুত! ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে সবার আগে রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করতে হবে, বাঁধ দিতে হবে, জায়গা বানাতে হবে। হঠাৎ করে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা মেলায় সব টাকা উড়িয়ে দিয়েছে, প্রশাসনিক সভায় সব জায়গায় বলছে টাকা নেই টাকা নেই টাকা নেই, তৃণমূলের এমএলএ পঞ্চায়েত সবাইকেই বলছে টাকা চাইবেন না, টাকা নেই। পশ্চিমবঙ্গে অর্ধেক লোকের চাকরি হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, ডিএ দিতে পারছে না, কারণ টাকা নেই। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের চুরির জন্য শিল্প নেই, ব্যবসা নেই, রোজগার নেই। আর কেন্দ্র থেকে যা টাকা সাধারণ মানুষের নামে আসতো, ভুয়ো কার্ড, ভুয়ো নাম দিয়ে সেই টাকা ঝেড়ে এই সরকার চলতো। তুমিও ভালো করে জানো বিলক্ষণ টাকা নেই ভাই। তাই ঘাটাল মাস্টার প্ল্যান যে পশ্চিমবঙ্গ সরকার বাবার জন্মে কোনোদিন করতে পারবে না, তা আমি কেন, সারা পশ্চিমবঙ্গবাসীও জানে, ইভেন দেব ভাই তুমিও জানো। জমি অধিগ্রহণই শুরু হয়নি। আমি জানি না তুমি কেন তৃণমূলের এই টোপটায় আবার পা দিয়ে দিলে, তোমার অন্য কোনো রকম বাধ্যবাধকতা রয়েছে কিনা। তাই তুমি যে ঘাটালের প্রার্থী হিসেবে, এর আগের এমপি হিসেবে তুমি যে সম্পূর্ণ সফল, তুমি নিজেও এটা বলতে পারো নি। তুমি নিজেই ইন্টারভিউতে বলেছিলে যে আমি সময় দিতে পারছি না, কাজ করতে গেলে সময় দিতে হয়, সেই কাজের খতিয়ান দিতে হয়, আমি কি কি করেছি তুমি দিতে পারো নি, তারপরেও তুমি দাঁড়ালে। তার মাঝখানে যখন এই গরু ফরু নিয়ে প্রসঙ্গ এসেছিল, খারাপ বিষয় বলতে খারাপও লাগে, তুমি তখন বলেছিলে আমি যদি একটা টাকা নিই তাহলে আমি অভিনয় ছেড়ে দেবো। তাই তো বলেছিলেন দেব। এবারে এনামুল হক গরু পাচারকারী যিনি জেলে রয়েছেন, তার এজেন্ট পিন্টু মণ্ডল, তার মাধ্যম দিয়ে আরণ্যক অ্যাগ্রো না কি নাম, সেই কোম্পানির থেকে 50 লক্ষ টাকা, অর্থাৎ গরু চোর, গরুর টাকা এনামুল হকের, সেটা যে তোমার অ্যাকাউন্টে ঢুকেছিল সেই পেপারটা সামনে এসেছে। তুমি বলেছিলে যদি কেউ দেখাতে পারেন আমি ছেড়ে দেবো। এই তো দেখানো হলো। না না, আমরা কেউ অভিনয় ছাড়তে বলছি না, কিন্তু তুমি তো অভিনয় ছাড়লে না, টাকাটা ঢুকেছিল এটা তো প্রমাণ হলো। 1 বছর পর তুমি ফেরত দিয়েছিলে, অর্থাৎ গরু চুরির টাকাতে এসেছিল। ভাই দেব, এটা তো প্রমাণ হয়ে গেল, কেন এইটা নিয়ে কথা বলছো তুমি? তো আমার মনে হয় কোনো ভালো লোকের সঙ্গে কনসাল্ট করো। লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তুমি কাউন্সিলরের লেভেলে নেমে এসছো, ফেমে এসছো, অনেক বড় বড় কথা বলেছো, কিন্তু তুমি তো এটা প্রমাণ করতে পারলে না যে এটা গরু চুরির টাকা নয়, এনামুল হকের টাকা পিন্টু মণ্ডলের হয়ে ঢুকেছে। তাই কম কথা বলা উচিত ভাই, বন্ধু দেব, আমি অনুরোধ করছি। আর তুমি বলেছো যদি হলো গরু চুরির টাকা হয় তাহলে পিন্টু মণ্ডলের টাকা তো টলিউডের সব শিল্পীরাই নিয়েছে, কেন গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো? প্লিজ ভাই, এ কথাটা বলো না। পিন্টু মণ্ডলের দুটো পরিচয়, একটা হচ্ছে উনি ফাংশন অর্গানাইজার, গ্রামের দিকের কোনো প্রতিষ্ঠান, গ্রামের দিকের কোনো গ্রামবাসী, কোনো ক্লাব,
তারা গ্রামের লোকেদের থেকে চাঁদা তুলে কলকাতা বা বম্বে শিল্পীদের আনবার জন্য কিছু ব্রোকার বা ফাংশনের যারা অ্যারেঞ্জার বা দালাল, যে নামেই ডাকি না কেন, যেমন পিন্টু মণ্ডল অন্য একজন ছিলেন এই অ্যারেঞ্জারদের মধ্যে, তাদের কাছে সাধারণ মানুষের তোলা চাঁদার টাকাটা দিয়ে বলে শিল্পীদের এনে নিন, আর 10% 15% আপনাদের কমিশন এই শিল্পীদের এনে দেওয়ার জন্য আপনারা রাখুন। পিন্টু মণ্ডল সেই কাজ করতেন, তাই তিনি বিভিন্ন শিল্পীদের নিয়ে যেতেন। হিরণ কেন, পশ্চিমবঙ্গের সব শিল্পী গেছে, সেই টাকাটা কার টাকা? পিন্টু মণ্ডলের টাকা? লোককে ভুল বুঝিও না ভাই, আমি রিকোয়েস্ট করব। আমি তোমার বন্ধু, দাদার মতো, আবার বলছি, একটা ভুল করে বড় ভুল বুঝিয়ে বাকিদের দোষী সাব্যস্ত করতে যেও না। তোমার কাজ নিজেকে নিরপরাধ প্রমাণ করা, সেই দিকে মন দাও ভাই, আমি এইটুকু বলবো দাদা হিসেবে। বাকি শিল্পীদের কাছে যে টাকাগুলো গেছে সেই টাকা গ্রামবাসীদের টাকা, গরিব ক্লাবগুলোর টাকা গ্রামের, তারা দিয়েছে পিন্টু মণ্ডলকে শিল্পীদের দেওয়ার জন্য। তারা নাচ গান পারিশ্রমিক করে টাকা নিয়ে গেছেন। আর এই আরণ্যক অ্যাগ্রো নাকি নামে যে 50 লক্ষ টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, সেটা গ্রামবাসীর টাকা নয়, সেটা পাবলিকের টাকা নয়, সেটা পিন্টু মণ্ডল বা এনামুল হক তাদের টাকা। যে টাকা তুমি ফেরত দিয়েছ, সবাই তো বলছে যে 50 লাখ টাকা তুমি নিলে আবার ফেরত দিচ্ছ 50 লাখ টাকা। ছবিতে যারা টাকা ইনভেস্ট করে তারা তো প্রফিট চায়। তোমার এই ছবি চ্যাম্প তো প্রফিট করেছিল, তাই তোমার থেকে প্রফিট নিল না কেন? সে এতটাই গাঢ় বন্ধুত্ব। ইভেন ব্যাংক ইন্টারেস্ট, 50 লক্ষ টাকার ব্যাংক ইন্টারেস্ট তো কম নয়, তুমি সেটাও তাকে দিলে না বা সে নিল না। এখানেই তো লোকের ধারণা স্পষ্ট হচ্ছে, অভিযোগগুলো যেগুলো তোমার দিকে উঠছে। দেখো ভাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যায় পড়ি, কিন্তু তুমিও জানো আমিও জানি যে তুমি যে দলে রয়েছো সেই দলে থাকতে গেলে হয় ডিরেক্টলি অন্যায় করতে হবে বা অন্যায়ের সঙ্গে জড়াতে হবে, বা অন্যায় বা জোচ্চুরি হচ্ছে দেখে চুপ করে থাকতে হবে। দেব ভাই, আমি তোমাকে অ্যাকিউজড হিসেবে তোপ ডাকছি না, তোমার সহকর্মী হিসেবে, কিন্তু আমি বলছি তোমার এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেলামেশার পরে যবে থেকেই তুমি প্রার্থী হলে, তোমার উত্তর দেওয়াগুলোই বড় গোলমেলে হয়ে যাচ্ছে এবং একটা অংশের মানুষের আঙুল তোমার দিকে দৃঢ়ভাবে উঠছে যে তোমার বলা কথা আর পেপারস অন্য কথা বলছে। পেপারস যে কোনো কারুর কাছে ছবি উঠে যে কোনো জায়গায় চলে আসতে পারে। তুমি বলছো যে শুভেন্দু অধিকারীর কাছে এলে কি করে, তাহলে এই খাতা কি শুভেন্দু অধিকারীর কাছে আছে? একদমই নয়। প্রচুর সরকারি অফিসগুলোতে প্রচুর লোকজন চাকরি করেন। তুমি বারবার বলে এসেছো যে একটা টাকা যদি এনামুল গরিচুরির আমার অ্যাকাউন্টে আসে আমি সিনেমা ছেড়ে দেবো। হতেই পারে সেই অফিসের কোনো লোক ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, ঘুরতে ঘুরতে আমাদের কারুর হাতে চলে এসছে। কিন্তু তুমি নিজেই আর একটা তথ্য দিয়ে প্রমাণ করলে তুমি নিজে টাকা নিয়েছিলে, তুমি টাকা ফেরতের রিসিটও দেখালে। তো আমার মনে একটু কাঁচা খেলা হয়ে যাচ্ছে ভাই দেব। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই। আইনি ব্যাপার, কে কতটা দোষী না দোষী শেষ মুহূর্তে আইন বলবে, কিন্তু ওখান থেকে যে টাকা এসেছিল সেই প্রমাণ এলওপি দিয়ে দিয়েছেন, এবং ওই টাকা যে আসলে এসেছিল এবং তুমি আবার যে ফেরত দিয়েছ ইন্টারেস্ট ছাড়া, প্রফিট ছাড়া সিনেমার কাজে, তার প্রমাণ তুমি দিয়েছ। কাজটা কি মজবুত কাজ করলে ভাই? আমার মনে হয় এরপর এই ধরনের বিষয়ে প্রতি আক্রমণ করতে গেলে একটু ঠিকঠাক লোকেদের সঙ্গে মিশে করো, বা একটু ঠিকঠাক লয়ারদের সঙ্গে মিশে করো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধি নিয়ে প্রচুর মানুষ ডুবেছেন, তার পিসিও ডুবছেন, তুমি কেন সেই ফাঁদে পা দিচ্ছ ভাই? ভালো থেকো।